হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি শেখ মেহেদী হাসান নয়ন, মেডিকেল একজন ফাউন্ডার এবং ডিরেক্টর। তো আজকে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজে আছি মূলত। তো আজকে আমরা প্রথমে একটু আগে আমরা দেখলাম ফিজিক্সটা পুরো আমরা দেখলাম। এখন আমরা দেখবো কেমিস্ট্রিটা দেখবো প্রথমে। এবার আমরা একটু কেমিস্ট্রিটা দেখবো, কেমিস্ট্রিতে কি কি সমস্যা আছে 12টা প্রশ্ন আমরা একটু ভালো করে একটু দেখবো কেমিস্ট্রিটা। তো এই প্রথম চারটা একটু দেখো, বি এর সম্ভবত বি সেট সম্ভবত এসিড, এটা হলো এসিড। আচ্ছা, এসিড আমাদের করা হয়েছে। তো প্রথমে এটা একটু দেখো। আচ্ছা আচ্ছা হ্যালো, আচ্ছা, এক নম্বর প্রশ্নটা একটু দেখো তোমরা। এক নম্বর প্রশ্নটা আজ কি আছে, এক্স জেনন হবে এখানে, এক্স ই ফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইডে কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে? জেনন হেক্সাফ্লোরাইডে কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে? তাহলে জেনন ফ্লোরাইড, জেননটা তো তোমরা দেখো, জেননটা কি একটা নিষ্ক্রিয় গ্যাস। জেননে আছে কত? 8টা ইলেকট্রন আছে লাস্টে, তাই না? লাস্টে 8টা ইলেকট্রন আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন শুরু করতে পারি। সব ঠিকঠাক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। আচ্ছা দেখো, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইডটা হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। তো এর লাস্ট শক্তি স্তরে আছে 8টা ইলেকট্রন, ঠিক আছে? এখন জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড এখানে আছে কি 6টা ফ্লোরিন, তাই না? তাহলে এখানে 8টা শক্তি মানে লাস্ট 8টা ইলেকট্রন আছে এবং এখান থেকে 6টা আমি নিলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর দুইটি ইলেকট্রন কি আছে আমাদের মুক্ত আছে। তার মানে এখানে আমি বলতে পারি কি 2টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমি এখানে কি আছে, জেনন হেক্সাফ্লোরাইডে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? তাহলে এখানে আছে কি মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? এখানে দেখো দুইটা আমাদের ইলেকট্রন আছে, আর মুক্ত জোড় আছে কয়টা? একটা, তাই না? দেখো এখানে তাহলে এই যে 6টা, এই 6টা হলো আমাদের বন্ধনে অংশগ্রহণ করতেছে। তাহলে বন্ধন জোড় আমি কি বলতে পারি? বন্ধন জোড়। তাহলে আমরা বন্ধন জোড় বলতে পারি কয়টা? 3টা। আর মুক্ত জোড় বলতে পারি কয়টা? একটা। মুক্ত ইলেকট্রন আছে 2টা, 8টা ইলেকট্রন জেননের, সেখানে 6টা ফ্লোরিন কাজ করলো। তাহলে 6টা ফ্লোরিন কাজ করলে সেখানে কি হলো? 6টা ইলেকট্রন, তাহলে এখানে বন্ধন জোড় হিসেবে কাজ করলো, তাই না? বন্ধন জোড়ে আছে কয়টা? 3টে জোড়া আছে। মুক্ত জোড় কয়টা আছে? 1 জোড়া, ঠিক আছে? যদিও বন্ধন জোড় এখানে সম্ভবত এখানে 6 জোড়াই হবে, ঠিক আছে? এখানে বন্ধন জোড় 6 জোড়াই হবে। আচ্ছা দেখো, এখানে মুক্ত জোড় ইলেকট্রন, তো আমাদের চেয়েছে কি মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? যদি আমাদের চাইতো কি মুক্ত ইলেকট্রন কয়টি, যদি আমরা চাইতো মুক্ত ইলেকট্রন কয়টি, তাহলে আমরা বলতাম এখানে 2। আর যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন সেহেতু হচ্ছে কয়টা? একটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা চলে যাই। আচ্ছা দেখো, তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডে কি ঘটে? আমরা 2টা জিনিস একটু খেয়াল রাখবো, অ্যানোড আর হলো ক্যাথোড, তাই না? অ্যানোড আর ক্যাথোড। তো অ্যানোডে সবসময় কি হবে আর ক্যাথোডে সবসময় কি হবে, এই দুটো আমরা একটু দেখবো। অ্যানোডে সবসময় জারণ হবে। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে হবে 1, এখানে হবে জারণ। আচ্ছা এখানে হবে বি। অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে সবসময় বিজারণ হবে। এই দুটো জিনিস আমরা খেয়াল রাখবো। অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে সবসময় বিজারণ হবে। অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে সবসময় বিজারণ হবে। আচ্ছা গেল, এরপর কেন যায় 3 নম্বর, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এখন আমরা একটু খেয়াল রাখবো, এখানে কি আছে? সালফার, ফসফরাস, নাইট্রোজেন, ক্রোমিয়াম। আমরা কয়েকটা জিনিস দেখি, ক্রোমিয়াম, এরপর আছে কি সিলভার, ক্রোমিয়াম সিলভার, এই দুটোতে আরো কিছু মৌল আছে। তো এইসব মৌলে সাধারণত হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না, হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না এই সকল মৌলে। কিছু মৌলে হুন্ডের নিয়মটা সাধারণত প্রযোজ্য হয় না, যেমন একটা রয়েছে আমাদের ক্রোমিয়াম, একটা রয়েছে কি সিলভার, ঠিক আছে? এখানে আমাদের ক্রোমিয়ামটা সাধারণত, নাইট্রোজেন যেটা রয়েছে, ফসফরাস, সালফার, এগুলো একই গ্রুপে একই পর্যায়ের মৌল, ঠিক আছে? এগুলোতে সাধারণত হুন্ডের নিয়মটা প্রযোজ্য হয়। হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে না কোথায়? ক্রোমিয়াম বা সিলভারে, ঠিক আছে? আয়ের বর্ণে 1715 সেন্টিমিটার কম কোন সংখ্যায় নিচের কোন মৌলকটি শনাক্ত করা যায়? এখন দেখো, আমাদের স্বাভাবিকভাবে আমাদের এই ধরনের প্রশ্ন আসলে
একটাই সাধারণত অ্যান্সার হয়, সেটা হলো আমাদের কার্বনিল মূলক। কার্বনিল মূলকটাই মেইনলি আমাদের জৈব যৌগের মধ্যে কার্বনিল মূলকটাই আমাদের মেইনলি হিসাব করা হয়, আমাদের এই ধরনের প্রশ্ন আমাদের আসে মেইনলি। তো কার্বনিল মূলকটা শনাক্তকরণের জন্য এখানে থাকে হলো 1700 থেকে মেইনলি 1750 এরকম 1750 থেকে 1750 পার সেন্টিমিটার যদি আমাদের আইয়ের বর্ণালীতে কি থাকে কম্পন সংখ্যা বা আমাদের কি বলে তরঙ্গ সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে মূলকটি আমাদের শনাক্ত করা যাবে কোনটি, কার্বনিল মূলক। তাহলে এর মধ্যে অবশ্যই 1715 রয়েছে, তাহলে অবশ্যই আমাদের কার্বনিল মূলক অবশ্যই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে এখন সমস্যা আছে, আমরা তাহলে সামনের দিকে এগোই। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে 5 নম্বর প্রশ্নে কি আছে, জীবাণুনাশকে জীবাণুনাশে কোন তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, এইটা আমাদের ইউভি রশ্মির যে আমাদের ইউভি রশ্মির মানে আমাদের দৃশ্যমান তরঙ্গ যেটা রয়েছে ওটার যে চার্টটা রয়েছে, আমাদের একটা চার্ট আছে দেখো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য থেকে শুরু করে ওর যে দ্বিতীয় পেজে এরকম একটা চার্ট আছে দেখো, সেই চার্ট থেকে মেইনলি প্রশ্নটা করা, একদম ডিরেক্ট মুখস্থ একটা অ্যান্সার। শুধু 240 থেকে 280 ন্যানোমিটার এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা রয়েছে রেঞ্জটা, এই রেঞ্জে হলো আমাদের জীবাণু নাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর যদি বলে প্রোটিন অ্যানালাইসিস তাহলে হয় কত 230 থেকে কত 370 মেবি। ঠিক আছে, এরকম একটা অ্যান্সার আছে। আচ্ছা তারপরে দেখি, আমরা এরপরেরটা দেখি, একটু দ্রবণের এইটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি আছে আমাদের ওএইচ এর ঘনমাত্রা দেওয়া আছে, নির্ণয় করতে হবে কি পিএইচ। তাহলে আমাদের যদি ওএইচ এর ঘনমাত্রাটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি পাবো কি পিওএইচ পাবো। যদি এখানে কি করি লগ করি, মাইনাস লগ দিয়ে যদি করি তাহলে আমরা পিওএইচ পাবো। তো সেখান থেকে পিএইচ কিভাবে পাবো, 14 মাইনাস পিওএইচ করলে আমরা পাবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমি একটু টিক্সলি দেখাই। দেখো এখানে সম্ভবত একটু ভুল আছে, 8 পয়েন্ট হবে সম্ভবত। আচ্ছা এখানে হ্যাঁ, এখানে আমাদের 8 হবে, 8.2 গুণ 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, আচ্ছা 3.09 4.09 10 টু দি পাওয়ার 10.91 10.09। আচ্ছা একটু খেয়াল করো, এখানে 8.2 গুণ 10 টু দি পাওয়ার -4 আছে, এইখানে 4। আমরা একটু খেয়াল রাখবো, এই ধরনের যদি এভাবে যদি দেওয়া থাকে তাহলে এইখানে সাধারণত 4টা আমাদের পিএইচ হয়, মানে পিওএইচ, এখানে তো ওএইচ, তাহলে ওএইচ আর ওএইচ যদি এখানে থাকে এইচ প্লাস ইকুয়ালস টু মানে ক্লাস 4 গুণ 10 টু দি পাওয়ার -4। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত হলো, এখান থেকে এই 4টাকে আমরা নিলাম পিএইচ হিসেবে, এখান থেকে আসবে কি তাহলে পিএইচ। তাহলে পিএইচ হিসেবে প্রথমে 4 থেকে মাইনাস হবে এই তো 4 এর জন্য কত হয়, 4 এর জন্য সাধারণত 5 হতে পারে, সাধারণত 5 বিয়োগ হতে পারে, মানে 0.5 মানে 0.5 বিয়োগ হবে। তার মানে এখানে 4 থেকে 0.5 বিয়োগ, তাহলে কত আসবে এখানে 3.5 এরকম আসবে। তাহলে ঠিক একইভাবে এখানে ওএইচ দেওয়া আছে, তাহলে ওএইচ মাইনাস দেওয়া আছে কত 8.2 গুণ 10 টু দি পাওয়ার -4। তাহলে এখান থেকে আসবে 4 থেকে মাইনাস আসবে কত 8 এর জন্য আমরা কি ধরবো 0.9, 8 এর জন্য আমরা 0.9 বিয়োগ যাবে, তাহলে 0.9 বিয়োগ যাবে, তাহলে 0.9 বিয়োগ দিলে আসবে কত 3.10। তাহলে 3.10 যদি এখানে আসে তাহলে এই সূত্রটা একটু বসাই, এটা আসছে কি পিওএইচ এর মান, তাহলে পিএইচ কত আসবে 14 মাইনাস 3.10 কত আসে, তাহলে এখানে 10.90 বা 91 এরকম একটা অ্যান্সার আসবে। তাহলে অবশ্যই এটা অ্যান্সার আসবে। তো খেয়াল করো কি চাইছে আমাদের, দেওয়া আছে ওএইচ, তার মানে ওএইচ এর মান আসবে হলো 7 এর কম আর পিএইচ এর মান আসবে 7 এর বেশি, তার মানে এই দুটো আগেই বাদ হবে, তাহলে এই দুটো থেকে অ্যান্সার আসবে। ঠিক আছে, এই দুটো একটু করলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে তারপরটা আমি একটু যাই, আচ্ছা তারপরে যদি আমি যাই, দেখো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কি। আমরা তো একটু খেয়াল করি যে আমাদের যখন খাদ্যদ্রব্য কোনো একটা খাদ্যকে যদি আমরা বাইরে রেখে দিই তাহলে সেই খাদ্যটাই অবশ্যই পচন ধরে কিছুদিন পরে, কিন্তু যদি আমরা সেটাকে রেফ্রিজারেটরে যদি আমি রাখি তাহলে সেখানে কি অবশ্যই সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারে না, এই যে অক্সিজেনটা প্রবেশ করতে পারে না সেখানে, তার কারণে অক্সিজেনটা কি হয়, দেখো এই খাদ্যদ্রব্য পচন হয় হলো মেইনলি ব্যাকটেরিয়া ধরনের যে অণুজীব গুলো রয়েছে, ব্যাকটেরিয়া বা ছত্রাক এই ধরনের। তো এদের কি এক ধরনের প্রাণীদের বেঁচে থাকার জন্য কি দরকার অক্সিজেন। তাহলে এই অক্সিজেন যদি আমাদের রেফ্রিজারেটরের মধ্যে না থাকে তাহলে এরা আছে, এরাও নেই মানে কি আমাদের পচনও নেই। তাহলে পচন হবে কখন, যখন খাদ্যদ্রব্যটা বাইরে থাকবে রেফ্রিজারেটরের বাইরে,
তাহলে বাইরে আমাদের অফুরন্ত অক্সিজেন, অক্সিজেন আছে মানে আমাদের ব্যাকটেরিয়া ছত্রাক আছে, ব্যাকটেরিয়া ছত্রাক আছে মানে কি পচন আছে, ঠিক আছে। তাহলে পচনে কি দরকার আমাদের, পচনে মেইনলি কাজ করে কি অক্সিজেন, ঠিক আছে। তাহলে অক্সিজেন হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি আমরা বাংলাদেশের সুপেয় পানির জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত। আচ্ছা আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কয়েকটা, আমাদের সারা বিশ্বে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 ppm, ঠিক আছে 101 ppm। আমাদের যে বাংলাদেশের সেই অনুযায়ী মানে এটা হলো আমাদের কি সারা পৃথিবীতে বা এটা হলো আমাদের বলতে পারি কি WHO অনুযায়ী 0.01 ppm। কিন্তু বাংলাদেশের মানুষ অবশ্যই কি আরো বেশি শক্তিশালী, বাংলাদেশে হলো আরো বেশি পরিমাণে সক্ষমতা রয়েছে 0.05 ppm এর आंसर হবে। তাহলে বাংলাদেশে যখন এটা যদি বাংলাদেশটুকু না থাকতো যে WHO অনুযায়ী তাহলে এটার आंसर হতো এইটা, যখন বাংলাদেশ কথাটা উল্লেখ আছে তখন 0.05 ppm হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে টাইম একটু যাই। আচ্ছা এবার একটু দেখি আমরা লাস্ট কেমিস্ট্রি বা বাকিগুলো আমরা একটু দেখি। দেখো এইটা একটু ঝামেলার প্রশ্ন, এটা একটু আমরা পরে দেখি। সরলরৈখিকটা এইটা একটু আমরা দেখি। দেখো লাশ-এতেলের নীতি প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধিতে কিসের পরিবর্তন করা হয়। আচ্ছা লাশ-এতেলের নীতি, তাই না, লাশ-এতেলের নীতিতে আমরা তিনটা জিনিস আমরা বেশি সম্পৃক্ততা দেখি। কি তাপমাত্রা মানে টি, আর কি আছে চাপ, আর কি আছে ঘনমাত্রা। তো ঘনমাত্রা এই যে ভি, তাহলে টিপিভি। তাহলে তাপমাত্রা চেঞ্জে কি হয়, পি চেঞ্জে কি হয়, ভি চেঞ্জে কি হয়, তিনটা চেঞ্জে তিন ধরনের পরিবর্তন হতে পারে। তাহলে লাশ-এতেলের নীতি অনুযায়ী উৎপাদন বৃদ্ধিতে কিসের পরিবর্তন করা হয়, তাপমাত্রা হবে, চাপও হবে, ঘনমাত্রা হবে, কোনটি নয় তাহলে এটা হবে না। তাহলে এখানে এক হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। তাহলে এখানে आंसर হবে কয়টা, তিনটার आंसर হবে এ বি সি, তিনটার आंसर হবে। এটা কিন্তু ত্রুটিপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে তোমরা যদি এবিসি যে কোনো একটা দাও তাহলে হওয়ার কথা। এখন যদি অথরিটি এর आंसर সাধারণত আমাদের এ নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ কি আমাদের এই তিনটার ভেতরে আমরা অধিকতর বলতে পারি কি তিনটা যদি आंसर হয় তাহলে সেটা হলো প্রথমটা সাধারণত গ্রান্ট করা হয়। আর যদি অথরিটি যদি ভুল থাকে যে অথরিটি এইটা নিছে তাহলে এইটা आंसर, যদি এইটা নেই তাহলে এইটা, কিন্তু আমাদের মেইনলি তিনটাই হয়। যদি আমি বলি যে এই তিনটা অপশন সাপেক্ষে তাহলে আমি বলতে পারি এইটা, কারণ প্রথমে রয়েছে তাই এইটা, বোঝা গেছে। আচ্ছা তারপরে একটু দেখি। আচ্ছা কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। আচ্ছা দুইটা কোষ রয়েছে আমাদের মেইনলি, তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা রয়েছে কি গ্যালভানিক কোষ, তাই না। তো তড়িৎ কোষ আর গ্যালভানিক কোষ, তড়িৎ কোষটা কি, তড়িৎ কোষটা হলো আমাদের তড়িৎ শক্তিকে কি করবে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। মানে তড়িৎ বিশ্লেষ্য কোষটা হলো আমাদের ডিরেক্ট আমি কাউকে কারেন্ট দেব, ও কি করবে, ওটা জমিয়ে রাখবে, রাসায়নিক করবে। মানে আমাদের যেগুলো কি আছে ডাইসেলে যদি আমি রূপান্তর করি তাহলে ও কি করে তড়িৎকে রাসায়নিক করে রাখে। এবং গ্যালভানিকটা কি, ও রাসায়নিক অবস্থায় আছে, ও সেটাকে রাসায়নিকটাকে ধ্বংস করে রাসায়নিকটাকে পুড়িয়ে ও সেটাকে তড়িৎ করবে, ঠিক আছে। তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ থেকে রাসায়নিক, গ্যালভানিক কোষে রাসায়নিক থেকে তড়িৎ, তাহলে এটার आंसर হবে কি এ, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে দেখি নিচের কোন যৌগটি সরলরৈখিক নয়। এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইড, এটা কি আছে আমাদের সালফেট H2S, হাইড্রোজেন সালফেট আছে, তাই না, যে সালফেট। আচ্ছা দেখো H2S, তাহলে এখানে কি আছে, এটা কি আছে আমাদের ইথেন আছে, ইথাইন। আচ্ছা এখানে আমাদের কি অক্সিজেন, তাই না, তাহলে অক্সিজেন। আচ্ছা দেখো এইটা যদি আমি একটু খেয়াল করি, এটা কি পানির সঙ্গে একটু, পানির যা এরও তাই, পানি আছে মধ্যে 104.5, এর কত 94, তাই না। আচ্ছা ঠিক আছে, H2S টা হলো পানির যে আকৃতি, ভিরও তাই আকৃতি, মানে H2S যে আকৃতি পানিও সেই আকৃতি, হলো ভি আকৃতি, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ভি আকৃতি। তাহলে এইটাই ভি আকৃতি হওয়ার কারণে এইটা হলো আমাদের মেইন, আমাদের যে অনেকগুলো পড়া লাগে না sp3 যে আমাদের অনেকগুলো বিশেষ রয়েছে বা আমাদের যে পার্থক্যগুলো রয়েছে সেটা আমাদের পড়া লাগে। যেমন আমাদের NH3 NH4+ পড়া লাগে, এরপর আছে কি CH4 পড়া লাগে, H2S, তারপরে কি আছে কি H2O, এই সবগুলো আমাদের sp3 এর মধ্যে পড়ে। sp3 কি আকৃতি,
ভি আকৃতি, ভি ভি বা কখনো আছে চতুস্তলকীয়, বিভিন্ন বিভিন্ন পার্থক্য আছে। তো সরলরৈখিক কখন হবে? যখন এটা এসপি হবে, এসপি হবে জাস্ট। এখানে কি sp3, তাহলে এইটা বাদ যাচ্ছে, তাহলে এইটা অ্যান্সার। আর তাহলে কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড তোমাদের বইতে ছোট করে একটু দেওয়া আছে যে কার্বন ডাইঅক্সাইডটা হলো আমাদের কি sp, কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই। অক্সিজেনটা sp, আর আমাদের এই যে ইথাইন, এই ইথাইনটা তো আমি জানি ইথাইনটা sp জানি, আমরা এটা পড়ছি অবশ্যই সিকিউর জন্য। আর এই অক্সিজেনটাও আমাদের হবে কি sp, ঠিক আছে? তাহলে সরলরৈখিক sp হলে, sp হলেই সেটা আমাদের সরলরৈখিক আমি বলতে পারি, সরলরৈখিক বলতে পারি। তাহলে সরলরৈখিক নয় কোনটি? এই যে H2S, কারণ এটাকে ভি আকৃতি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি তিনটা গেল, তাহলে এই পাশে একটা রয়েছে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা একটু দেখি পাশে একটু ভালো করে দেখি। দেখো HC ট্রিপল বন্ড না ডাবল বন্ড? এখানে সম্ভবত ডাবল বন্ড হবে। হ্যাঁ, এখানে ডাবল বন্ড, তারপরে সি, তারপরে CH ডাবল বন্ড, CH বন্ড, CH2 CO, CH2 CH3, 3 তো হয় না, এখানে 2 হবে, 2 CO, তারপরে আছে O CH3। আচ্ছা, অনেক বড় একটা আমাদের যৌগ, তাই না? আচ্ছা দেখো, এটাকে একটু খেয়াল করো, এটা কি চেয়েছে? এই রাশিটায়, এই যৌগটায় কয়টি কার্যকরী মূলক রয়েছে, তাই না? কার্যকরী মূলক, কার্যকরী মূলক কোনগুলো? এই ধরনের যেগুলো রয়েছে কার্যকরী মূলক। আমরা কার্যকরী মূলক এখানে কয়টা আছে একটু হিসাব করি। দেখো প্রথম থেকে দেখি। দেখো এই একটা দ্বিবন্ধন রয়েছে, এইটা দ্বিবন্ধন রয়েছে, কত বললাম? 1 + 1। এই একটা কি আছে? কার্বনিল মূলক, তাই না? এই যেমন পেলাম 1। তারপরে কি আছে? এখানে একটা কার্বনিল মূলক রয়েছে 1। এইটা তুমি একটু খেয়াল করি, এইটা ধরি যদি একটু, এইটা ধরলে কি হয়? এটা অ্যাস্টার মূলক আসে। দেখো এই যে O CH3 অ্যাস্টার মূলক, ঠিক আছে? তাহলে এইটা পুরোটা ধরে আবার আরেক, তাহলে কত আসলো? 5। তাহলে আমাদের এখানে অ্যানসার হবে কত? এখানে অ্যানসার হবে কত? A, 5 হবে এখানে অ্যানসার, ঠিক আছে? তাহলে এটা কার্যকরী মূলক রয়েছে কয়টা? 5টা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পুরো কেমিস্ট্রির যে সলিউশনটা আমি তোমাদেরকে শর্টকাটের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করলাম। কোথাও যদি আমাদের ফার্স্ট লাইফ, যেহেতু কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো এটা কেমিস্ট্রির সলিউশন হলো, এরপরে আমরা বায়োলজি সলিউশন দেখবো, তারপরে ম্যাথের সলিউশন দেখবো, ঠিক আছে? তাহলে ধন্যবাদ।